তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9 এর চ্যাপ্টার 3 এর শ্বসনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব মানুষের শ্বসন কৌশল নিয়ে। মানুষের শ্বসন কৌশলের জন্য যে দুটো পেশি ইনভলভড সেইগুলো হলো, প্রথমটা হলো ডায়াফ্রাম বা যেটাকে আমরা বলি হলো মধ্যচ্ছদা। এই যে ছবিতে যেটা ডায়াফ্রাম সেটা হলো এইটা হলো মধ্যচ্ছদা। এখানটা লিখে দিলাম, এটা হলো মধ্যচ্ছদা। আচ্ছা, এই যে পেশিটা এটা কিন্তু নর্মাল অবস্থাতে এরকম ডোম শেপের, এর যে মানে শেপটা সেটা ডোম শেপ বলা হয়, মানে এই রকম শেপ। এটা যখন সংকুচিত হয় তখন এরম হয়, আবার প্রসারিত বা নর্মাল অবস্থা আবার এরকম হয়ে যায়। বোঝাতে পারলাম? তার মানে এইখানে যেটা এরকমভাবে আঁকা হয়েছে এইটা হলো এর স্বাভাবিক অবস্থায় এই পেশিটা এরকম। এই পেশিটা যখন সংকুচিত হয় তখন এই পেশিটা এই জাতীয় হয়ে যাচ্ছে, এই রকম হয়ে যায়। ঠিক আছে, আবার যখন শিথিল হয়ে যায় আবার আগের অবস্থায় ফিরে আসছে। তার সাথে সাথে আরও কিছু পেশি এটাতে কাজে লাগছে, মানে এটাতে এঙ্গেজ হয়। সেই পেশিগুলো হলো পঞ্জর মধ্যস্থ পেশি। মানে এইখানে তো আমাদের এরকম পাঁজর আছে, এই যে পাঁজরের মাঝে এইরকম পেশি আছে সেইগুলোকে বলে হলো পঞ্জর মধ্যস্থ পেশি। তাহলে এই পেশিগুলো কি হয়, এই পেশিগুলো দুটো পাঁজরের মাঝে রয়েছে, এগুলো আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সময় সাহায্য করছে। তার সাথে তো ফুসফুস আছেই, যে পেশিগুলো মানে এতে কাজ করছে সে পেশিগুলোর কথা বলা হলো। তাহলে দুটো পেশির কথা বললাম, মধ্যচ্ছদা আর একটা হলো পঞ্জর মধ্যস্থ পেশি। মানে এই যতগুলো এরকম পাঁজর থাকবে সেই পাঁজরের মধ্যস্থ পেশিগুলোতে এই পেশিগুলো এই কাজে লাগছে। আচ্ছা, এইবার মানুষের শ্বসন কৌশলের প্রথম ধাপে আসবো, সেটা হলো ধরো প্রশ্বাসের কথায়। আচ্ছা, এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, কারণ এই জিনিসটা হলো তোমার, যেহেতু এই জিনিসটা দিয়ে ফুসফুস বুঝিয়েছি সেজন্য এর ভিতরে পাঁজর আঁকা থাকলে সেটা তো আর ঠিক নয়, সেই কারণে। এবার প্রথম যে ধাপ সেটা হলো প্রশ্বাস। এই প্রশ্বাসের সময় কি হয়, প্রশ্বাস মানে হলো আমরা মানে যখন বাইরে থেকে বায়ু শরীরের ভিতরে ঢুকছে, আমরা অনেক সময় বলে থাকি নিঃশ্বাস নেওয়া, অ্যাকচুয়ালি নিঃশ্বাসটা ত্যাগ, নিঃশ্বাস ছেড়ে দেওয়া, প্রশ্বাস নেওয়া। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু চলতি কথার সাথে গুলিয়ে ফেলো না। প্রশ্বাস মানে হলো ইনহেলেশন, মানে তুমি কোনো কিছু ইনহেল করছো, হলো তোমার প্রশ্বাসের মধ্যে পড়ছে। যখন প্রশ্বাস হবে মানে হওয়া শুরু হচ্ছে সেই সময় কি হয়, মধ্যচ্ছদা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে আসে। এই যে মধ্যচ্ছদাটা এটা সংকুচিত হয়ে কি হয়, নিচের দিকে নেমে আসে। সেই কারণে অ্যারোগুলো ডাউন অ্যারো দিয়েছি, মানে এই পেশিটা যত সংকুচিত হতে থাকে তত নিচের দিকে নেমে আসে। আর দ্বিতীয় যে পেশিগুলো যুক্ত সেটা হলো পঞ্জর মধ্যস্থ পেশি। এই পঞ্জর মধ্যস্থ পেশিগুলো সংকুচিত হয়। এই পেশিগুলো আবার যখন এখানে ধরো এই পাঁজর আছে, পাঁজরের মাঝের যে পেশিগুলো এগুলো আবার যখন সংকুচিত হয় সেগুলো বাইরের দিকে বেরিয়ে আসে। এটা একটা পাঁজর, এটা একটা পাঁজর, এই পাঁজরের মাঝে পেশি আছে। এবার এই পেশিগুলো যখন সংকুচিত হবে মানে টেনে যাবে তখন এই পাঁজরগুলো একটু সামনের দিকে এগিয়ে আসে। বোঝাতে পারলাম? এই জিনিসটাই এখানেও হচ্ছে। এবার তার মানে যখনই আমাদের প্রশ্বাস শুরু হবে, বাইরে থেকে বাতাস ভেতরে ঢুকবে, তার আগে এই ঘটনাগুলো করছে। মধ্যচ্ছদাও সংকুচিত হয়ে পড়ছে, পঞ্জর মধ্যস্থ পেশিগুলোও সংকুচিত হয়ে বাইরের দিকে এবং ওপর দিকে উঠে আসছে। এই যে ফুসফুস এটা দৈর্ঘ্যে প্রস্থে অনেক বড় হয়ে যাচ্ছে, আর আন্তঃপ্লুরা অঞ্চলে ফুসফুসের চাপ অনেকটা বেড়ে যাচ্ছে। আন্তঃপ্লুরা মানে কি, ফুসফুসের বাইরে যে দুটো এরকম আস্তরণ রয়েছে এটা তো প্লুরা, তাই তো? তার মানে এই যে দুটো প্লুরা, এই দুটো প্লুরার মাঝের অংশটা হলো আন্তঃপ্লুরা, এই অংশের চাপ অনেকটা বেড়ে যায়। কারণ কি, যখন এই পেশিটা নেমে আসছে ওইদিকে ধরো পাঁজরগুলোর পেশি বাইরের দিকে বের করে দিচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, এই যে আন্তঃপ্লুরা অঞ্চলের যে চাপ সেটা অনেকটা কমে যাচ্ছে। তার মানে এই যে পাঁজরের যে পেশিগুলো সংকুচিত হচ্ছে, মধ্যচ্ছদা সংকুচিত হচ্ছে, তার ফলে এই আন্তঃপ্লুরা অঞ্চলে দুটো প্লুরার মাঝের অংশটাকে আন্তঃপ্লুরা অঞ্চল বলছে, সেই অংশের চাপ অনেকটা কমে যাচ্ছে। দেখো ডাউন অ্যারো দিয়েছি। আর ফুসফুসের ভিতরের যে চাপ সেটা বেড়ে যাচ্ছে। এই দুটোর তুলনা করলে আন্তঃপ্লুরা অঞ্চলের চাপ কমে যাচ্ছে, ফুসফুসের চাপ বেড়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, যে বাইরে থেকে বাতাস ভিতরে প্রবেশ করছে। এই অবস্থাতে যখন এই পেশিগুলো সংকুচিত হলো, ফুসফুসের ভিতরের যে চাপ সেটা অপেক্ষাকৃত কম বাতাসের থেকে, মানে বাইরের বাতাসের যে চাপ, মানে এর বাইরের যে চাপ, বাইরের চাপের থেকে ভিতরের চাপ কম। আবার অন্তঃপ্লুরা অঞ্চলের যে চাপ তার থেকে এর চাপ
বেশি। বোঝাতে পারলাম? তার মানে বাইরের যে চাপ রয়েছে সেটা অপেক্ষাকৃত অনেকটা বেশি ভেতরের থেকে, কিন্তু অন্তঃপ্লুরা অঞ্চলের চাপ কম ভেতরের থেকে। ক্লিয়ার? এবার তোমরা বলবে অন্তঃপ্লুরা অঞ্চলটা নিয়ে কেন আলোচনা করছি? অন্তঃপ্লুরা অঞ্চলটা নিয়ে মানে আলোচনা করার একটাই কারণ হলো, যখন ধরো এর ভিতরে বাতাস প্রবেশ করবে, সেটা তো প্লুরা অঞ্চল, প্লুরার ওপরেই চাপ দেবে, তাই না? সেই কারণে এখন প্লুরার চাপটা কম আছে বাইরে থেকে, সেই কারণে এরমভাবে বাতাস প্রবেশ করলো। কোথা দিয়ে প্রবেশ করছে? বেশ কতগুলো পথ আছে। প্রথমে বহির্নাসারন্ধ্র, নাসাপথ, অন্তর্নাসারন্ধ্র, তারপর হলো মুখবিবর, নাসাগলবিল, গ্লটিস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল হয়ে একদম ফুসফুসের ভিতরে ঢুকে পড়ছে। এবার ফুসফুসের ভিতরে ধরো এখানে একটা এরকমভাবে অ্যালভিওলি রয়েছে, এই অ্যালভিওলিগুলোর গায়ে কি রয়েছে? এরকমভাবে ব্লাড মানে রক্তজালক রয়েছে। এবার এই অ্যালভিওলাইয়ের ভিতর থেকে অক্সিজেন রক্তজালকে চলে যায়, রক্তজালক থেকে যে কার্বন ডাইঅক্সাইড সেটা এই যে অ্যালভিওলাইয়ের ভিতরে চলে আসছে। এইভাবে এক্সচেঞ্জ হচ্ছে, অক্সিজেন রক্তজালকে চলে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড রক্তজালক থেকে বার হয়ে আসছে। এইটাই হলো প্রশ্বাস। তাহলে প্রশ্বাস গোটা পুরো প্রসেসটা হতে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগছে। আর এক্ষেত্রে কোন পেশি কি কোনটা সংকুচিত হচ্ছে, কোনটার ক্ষেত্রে চাপ বেশি কম, এই জিনিসগুলো ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে একটা ট্রিক আছে, সেটা হলো প্রশ্বাসটা যদি ভালো করে বুঝে নাও, নিঃশ্বাসটা ঠিক উল্টো। নিঃশ্বাসটা কিভাবে উল্টো? প্রথমে কি হবে, এইখানে যে বললাম রক্তজালক থেকে কার্বন ডাইঅক্সাইড কিসে চলে এলো? অ্যালভিওলাইয়ের ভিতরে চলে এলো। সেই অ্যালভিওলাই থেকে এই যে কার্বন ডাইঅক্সাইডটা কোন পথে বেরোবে? যেগুলো বললাম এই পথেই বেরিয়ে আসবে। মানে প্রথমে ব্রঙ্কিওল, তারপর ব্রঙ্কাস, তারপর ট্র্যাকিয়া, তারপর ল্যারিংস, গ্লটিস, নাসাগলবিল, তারপর মুখবিবর, অন্তর্নাসারন্ধ্র, নাসাপথ, বহির্নাসারন্ধ্র, এই পথে শরীর থেকে বার হয়ে যাবে। আচ্ছা, যখন এখানে এই পথে বাতাস বার হয়ে যাচ্ছে তখন আমাদের পেশিগুলোর কি অবস্থা সেটা একবার বলে দিই। এই অবস্থাতে মানে এইটা হলো তোমার কি নিঃশ্বাস। নিঃশ্বাসের সময় কি হচ্ছে? ডায়াফ্রাম আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে, মানে শিথিল হয়ে যাচ্ছে। এখানে সংকোচন হয়েছিল সেজন্য একটু ঝুলে গেছিল, এখানে আবার শিথিল হচ্ছে, তার ফলে আগের অবস্থায় ফিরে আসছে। আর এই যে মধ্যস্থ যে পেশিগুলো সেগুলোও শিথিল হচ্ছে, তার ফলে বুকের খাঁচাটা বেরিয়ে এসেছিলো, সেই বুকের খাঁচাটা আবার আগের মানে আবার ভেতর দিকে ঢুকে যাচ্ছে। এইটা হলো সেই কারণে দেখো অ্যারোগুলো সব এরমভাবে ভেতরে দেওয়া হয়েছে, মানে গোটা জিনিসটা সিস্টেমটা শ্রিঙ্ক করছে, ছোট হয়ে যাচ্ছে। তার ফলেই এখান দিয়ে এই যে কার্বন ডাইঅক্সাইড ব্রঙ্কিওল, ব্রঙ্কাস, ট্র্যাকিয়া, ল্যারিংস, তারপর গ্লটিস, নাসাগলবিল, মুখপিবর, অন্তর্নাসারন্ধ্র, নাসাপথ, বহির্নাসারন্ধ্র দিয়ে বার হয়ে যাচ্ছে। এই যে সিকোয়েন্স, এটা মুখস্থ রেখো, কারণ মানে ছবি দেখে পড়ে নিও, তাহলে মনে রাখতেও পারবে। মানে এটা হলো বহির্নাসারন্ধ্র, এই অংশটা হলো নাসাপথ, যেখানে গিয়ে কানেক্ট করছে সেটা হলো অন্তর্নাসারন্ধ্র, তারপর হলো মুখবিবর, তারপরের অংশ হলো নাসাগলবিল, তারপর হলো গ্লটিস, তারপর হলো ল্যারিংস, এখান থেকে নেমে যাচ্ছে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া থেকে ব্রঙ্কাস আর ব্রঙ্কিওল। এই নামগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি লিখতে হবে, অনেক সময় ভুল হয়ে যায়, আগে পিছিয়ে হয়ে যায়, সেক্ষেত্রে নাম্বার কাটা যেতে পারে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আর যখন এখানে নিঃশ্বাস হবে, মানে এক্ষেত্রে যে বাতাস বার হয়ে যাচ্ছে, বাতাস সবসময় যখন শরীরের ভিতর থেকে বার হবে তখন কি হবে? ফুসফুসের ভিতরে অবশ্যই চাপ বেশি হবে বাতাসের থেকে, সেই কারণেই কিন্তু ভিতর থেকে এরমভাবে বাতাস বার হয়ে যাচ্ছে। আবার উল্টোটাও, যখন বাতাসের মানে বাইরের বাতাসের চাপ বেশি হবে, ভিতরটা কম হবে, তখনই কিন্তু এখান থেকে বাতাসের ভেতরে প্রবেশ করবে। এই জিনিসটা মনে রাখতে হবে, মানে এখানে বাতাসের চাপ বেশি, ফুসফুসের ভিতরে যে বায়ু রয়েছে তার চাপ কম। আবার এক্ষেত্রে ফুসফুসের ভিতরে যে বায়ু রয়েছে তার চাপ বেশি, বাতাসের যে চাপ কম, সেজন্য ভেতর থেকে বাইরে বেরিয়ে গেল। এই চাপের জিনিসটা কিন্তু ভালো করে বুঝিয়ে বলতে হবে, পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, তার সাথে সাথে পেশিগুলো কোনটা সংকোচন হচ্ছে কোনটা প্রসারণ হচ্ছে এই জিনিসটাও ভালো করে বুঝিয়ে দিতে হবে। পারলে তোমাদের বইতে নিশ্চয়ই কোনো রেফারেন্স এরকম ছবি আছে, সেই ছবিটা অবশ্যই এগিয়ে দেওয়ার চেষ্টা করো, তাতে আরও বেশি ডায়াগ্রামটা মানে আরও বেশি ভালো হয়, দেখতে অ্যাট্রাকটিভ হয়, নাম্বার পেতে সুবিধা হয়। আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।